আমি ঠিক আছি, তুমি গিয়ে রান্না বসাও, রোহান খেতে চাইবে একটু পরে। কাতর গলায় বলে রেশমা। আমি রান্না শেষ করেছি মা, ভাইয়া খেতে চাইলেই দিতে পারবো। তুমি এত চিন্তা করো না তো, এমনিতেই জ্বরে গা পড়ে যাচ্ছে, চিন্তা করলে প্রেশার বেড়ে যাবে। জলপট্টি মাথায় দিয়ে বলে মোহনা। চিন্তা করবো না বলছিস? আমার ছেলেটা যে ঠিক করে খেতেই শিখলো না, এখন আবার আমি বেড়ে দিতে পারবো না, একটু খেয়েই চলে যাবে মনে হয়। চিন্তিত ভঙ্গিতে বলে রেশমা। মা আমি ঠিক করে খাইয়ে দেব, এখন চুপচাপ ঘুমাও। মোহনা বলে। এমন সময় রোহানের ডাক শোনা যায়। মা মা, আমার খাবার এখনো রেডি করোনি কেন? আমি ভার্সিটিতে যাব, তুমি জানো না? একটা কাজও ঠিক মতো করো না, জাস্ট বিরক্ত লাগে আমার। এখন আবার খাবারের জন্য বসে থাকতে হবে। সবই চোখ বন্ধ করেছিল, মোহনা মায়ের মাথায় জলপট্টি দিচ্ছিল। রোহানের ডাকে দৌড়ে আসে। ভাইয়া মায়ের ভীষণ জ্বর, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। রোহান বিরক্তি নিয়ে বলে। জ্বর না ঢং, আজেরে লাগে আমার। খাবারটাও ঠিক মতো রেডি করে দিতে পারে না। ওই মহিলাকে জাস্ট বিরক্ত লাগে আমার। তুই কেন খাবার দিবি? উনি মারা যাবে নাকি? রোহান নাক মুখ কুচকে বলে। মোহনা রোহানের সামনে খাবার রাখে। ভাইয়া এইভাবে বলো না, মায়ের সত্যিই খুব জ্বর, মাকে মহিলা বলতে নেই, পাপ হয়। রোহানের প্লেটে ভাত তরকারি দিয়ে বলে মোহনা। ওই মহিলার প্রতি তোর এত দরদ উতলে পড়ে কেন? সারাদিন তো কম ছাড়ি খাস না, তাও শিক্ষা হয় না? এত ভালোবাসা কই রাখিস? আমি হলে উষ্টা মেরে ফেলে দিতাম। মারা তো একটু বকা দিবেই ভাইয়া, এতে শিক্ষা হওয়ার কি আছে? আজকে বকা দিবে তো কাল ভালোবাসবে। রোহান কিছু বলে না, খেতে থাকে। রোহান মোহনার সৎ ভাই। মোহনার 3 বছর বয়সে যখন মোহনার মা মারা যায়, তার কিছুদিন পরে মোহনার বাবা মফিক 5 বছরের একটা ছেলে সহ রেশমা বেগমকে বিয়ে করেছিলেন। মোহনা রেশমা বেগমের জন্য খাবার নিয়ে যায়। রেশমা বেগম জ্বরে কাঁপছে। মা একটু কিছু খেয়ে ওষুধ খেতে হবে, না হলে তো জ্বর কমবে না। মোহনা রেশমা বেগমকে ধরে বসিয়ে দেয়। রোহান খেয়েছে? হ্যাঁ মা খেয়েছে, এখন তুমি খেয়ে নাও। ভাত মেখে খাইয়ে দেয় মোহনা। মনে মনে আশা করে রেশমা একবার হলো মোহনাকে জিজ্ঞেস করবে সে খেয়েছে কিনা, কিন্তু জিজ্ঞেস করে না। খাওয়ানো শেষে ওষুধ খাইয়ে রেশমা বেগমকে আবার শুয়ে দেয় মোহনা। রোহানের জামা কাপড় ধুয়ে দিস, ময়লা কাপড় পরতে পারে না ও। আর দুপুরে ইলিশ মাছ রান্না করিস, রোহান ভীষণ পছন্দ করে। মোহনা মাথা নাড়িয়ে চলে যায়। রোহানের জামা কাপড় ধুয়ে রান্না বসায়। নিজের খাওয়ার সময় হয় না, ভীষণ কষ্ট হয় মোহনার। রোহান কত বকা দেয় রেশমা বেগমকে, একটুও দেখতে পারে না। অন্যদিকে মোহনা মাথায় করে রাখে তাকে, কখন কি লাগবে সব এনে দেয়। তবুও কখনো মোহনার ভালো মন্দ জিজ্ঞেস করে না, সারাক্ষণ রোহান রোহান করে। সৎমা কি তাহলে সত্যিই আপন মা হয় না? রান্না শেষ হতে না হতেই রোহান চলে আসে। রেশমা বেগম ক্লান্ত শরীর নিয়েই উঠে আসে। রোহান আবার মাছের কাঁটা বাছতে পারে না। মা তুমি আবার উঠে আসলে কেন? আমি আছি তো, আমি ভাইয়াকে খেতে দিতে পারতাম। রেশমা চেয়ার টেনে বসে। আমার ছেলেটা মাছের কাঁটা বাছতে পারে না, তুই কাঁটা বেছে নিতে পারতিস না? তাই বলে অসুস্থ শরীর নিয়ে উঠে আসবে? আমার ছেলেটাকে তৃপ্তি করে খেতে দেখলেই আমার অসুস্থতা সেরে যাবে। মলিন হেসে বলে রেশমা। মোহনার মুখটা কালো হয়ে যায়। এই মহিলা এখানে বসে আছে কেন? তুই না বললি তার জ্বর হয়েছে? বলেছিলাম না ঢঙের জ্বর? গন্ডারের শরীর ওনার, জ্বরও ভয় পায় ওনাকে। আজের মহিলা কিনা সহজে মরেও না, খুই মাছের প্রাণ। ভাতে তরকারি দিতে দিতে বলে রোহান। রেশমা বেগমের মুখটা কালো হয়ে যায়। ভাইয়া কি বলছো তুমি এসব? উনি তোমার মা হয়, কত ভালোবাসে তোমাকে, তাও তুমি এভাবে বলো কেন? ওনাকে আমার জাস্ট ডিসগাস্টিং লাগে, দেখলেই বমি পায়। রেশমা বেগম মাছের টুকরোতে হাত দিতে যায়। রোহান সাথে সাথে থালা সরিয়ে ফেলে। কি করছো নাকি? আমার প্লেটে হাত দিচ্ছ কেন? তোমাকে দেখলে আমি খেতে পারি না, তারপর আবার প্লেটে হাত দিলে তো আর খেতেও পারবো না। সরো এখান থেকে, শান্তিতে কটা খেতে দাও, বমি করতে চাইছি না এখন। ভীষণ অপমানিত হয় রেশমা, আঁচলে মুখ থেকে কেঁদে ওঠে। এখান থেকে সরে গিয়ে কান্নাকাটি করো, আমাকে খেতে দাও। চলে যায় রেশমা বেগম। মোহনা রেগে যায়। ভাইয়া মায়ের সাথে এরকম ব্যবহার কেন করলে? মা কত ভালোবাসে তোমায়, কত আদর করে, খাইয়ে দিতে চায়। এত ভালোবাসা তুমি উপেক্ষা করো কেন? কথায় আছে না, যে যা পায় সে তার মূল্য দিতে জানে না? তুমি হচ্ছ তাই। মায়ের ভালোবাসা পেয়েও মূল্য দিচ্ছ না, আর আমি পাওয়ার জন্য কত কি করছি। তবুও ভালোবাসা তো দূর, একটু মুখের ভালো কথাও শুনতে পাই না। দুজনের কপাল কত আলাদা, তাই না ভাইয়া? রোহানের খাওয়া থেমে যায়। আমি তো ওই মহিলাকে তোর জন্য দেখতে পারি না। আমি ছোট থেকে দেখেছি তুই ওনার পেছনে পেছনে একটু ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছুটেছিস। আর ওই মহিলা তোকে অবহেলা করতো, কত মেরেছে। অথচ আমরা খেয়ে পরে বেঁচে আছি আমার বাবার দয়ায়। ওই মহিলার মধ্যে সামান্য মনুষ্যত্ব বোধটুকুও নেই। মনে মনে বলে রোহান। ভাইয়া তুমি খাও, আমি মাকে দেখে আসি। মোহনা রেশমা রুমে চলে যায়। রেশমা আঁচলে মুখ ঢেকে কাঁদছে। মা কান্না করো না প্লিজ,
ভাইয়া ঠিক তোমায় সরি বলে দিবে। ভাইয়া হয়তো কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে, তাই এমন করেছে। তুমি প্লিজ শান্ত হও। রেশমার কাঁধে হাত দিয়ে বলে মোহনা। রেশমা ঝাড়া দিয়ে হাত সরিয়ে দেয়। তোর জন্য হচ্ছে এসব। তুই আমাদের মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করেছিস। মরে যেতে পারিস না তুই? চলে যা এখান থেকে। একদম মা মা বলে ডাকবি না আমায়। তোর মা মরে গেছে। আমি তো সৎ মা, আর আমাকে সারাদিন মামা বলে আমি মা হয়ে যাব না। তোর মা হওয়ার শখ আমার একটুও নেই। দূর হ এখান থেকে। রেশমার কথা শুনে মন খারাপ করে চলে যায় মোহনা। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কেঁদে ফেলে। সেই ছোট্টবেলা থেকে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য পেছনে ছুটে যাচ্ছে মোহনা। কত পরিশ্রমী না করে একটু মায়ের আদর পাওয়ার জন্য, কিন্তু দিন শেষে আদর মেলে না, মেলে অবহেলা। আসলে সৎমা কখনো আপন হয় না। তাদের হাজার ভালোবাসা দিলেও দিন শেষে অবহেলা ছাড়া কপালে আর কিছুই জোটে না। মা তো মাই হয়, মায়ের সত্যিই তুলনা হয় না, সেটা রোহানের ক্ষেত্রে। এই যে রোহান এত অবহেলা করে, অপমান করে, তবুও দিন শেষে রেশমা বেগম রোহানের খবর নেবে, খেয়েছে কিনা জানতে চাইবে। এই ভালোবাসা জুটল না মোহনার কপালে। রাত 8টার দিকে বাসায় ফেরে মফিজ। সে কাপড়ের দোকান করে। ফ্রেশ হয়ে মেয়ের রুমে আসে। কি করছে আমার আম্মা জান? রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে মফিজ। এই তো বাবা, পড়ছিলাম। মোহনা বই বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলে। আচ্ছা, এবার চলো দুজন একসাথে খাবো, ভীষণ খিদে পেয়েছে। মোহনা বাবার হাত ধরে খেতে যায়। মফিজ নিজে খায় আর মোহনাকে খাইয়ে দেয়। মাহিন মেয়েটাকে মফিজ ভীষণ ভালোবাসে। আজ বাসায় একদিন বেড়াতে আসবে। কে আসবে বলো তো? মেঘলা কাপড় গুছিয়ে রাখছিল, তখনই মেঘলার স্বামী আলিম মেঘলাকে প্রশ্নটা করে। মেঘলা কাপড় গোছানো বাদ দিয়ে আলিমের দিকে প্রশ্নাত্মক চাহনিতে তাকায়। আলিম মিটমিট করে তাকিয়ে হাসছে মেঘলাকে চিন্তিত দেখে। মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে আসবে বলো তো? কার কথা বলছো? আলিম বিছানা থেকে উঠে আসে, স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে, তোমার আইডিয়া আসছে না কে আসতে পারে? আসলে আবার তোমায় জিজ্ঞাসা করি? কে আসবে এত হেয়ালি না করে বললেই তো হয়। তাহলে সারপ্রাইজই থাকুক। এখন চটজলদি বাজারের ফর্দি করে দাও তো, কি আছে না আছে লিখে দাও, আমি বাজারটা সেরে আসি। মেঘলা আলিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুখে মুখে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞাসা করে, আমার চিন্তায় না রাখলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমার মিষ্টি বউটা এত রাখছে কেন? তুমি বলে দিলে তো মিটে যাই, এত রহস্যের কি আছে? আচ্ছা বলছি, আমার বেস্ট ফ্রেন্ড ফাহাদ আসবে, ওর জন্য টুকিটাকি বাজার তো করতে হবে তাই না? বাসায় তো সব নেই। যাও ফর্দিটা করে দাও তো, আমি কাপড় পাল্টে রেডি হয়ে আসি। আলিম ধাক্কা দিয়ে মেঘলাকে রান্নাঘরের দিকে পাঠিয়ে দিয়ে নিচে ওয়াশরুমে চলে যায়। মেঘলা ফাহাদের নাম শুনে এক প্রকার স্তব্ধ হয়ে আছে, তবু নিজের ভয়কে পাশ কাটিয়ে রান্নাঘরে গিয়ে সব দেখে নিয়ে কি লাগবে সেটা লিস্ট করে ফেলে। আলিম কাপড় পাল্টে ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছিল। মেঘলা বাজারের ব্যাগ আর লিস্টের কাগজটা নিয়ে আলিমের পাশে গিয়ে দাঁড়িয়ে এগিয়ে দেয় আর বলে, এগুলো আনলেই চলবে, বেশি বাজার করার দরকার নেই। মানুষ আমরা কজন, মাসের শেষ দিক, এমনিতে হাতে টাকা পয়সা কম, দেখে শুনে বুঝে টাকা খরচ করিও। আলিম পারফিউম ড্রেসিং টেবিলের উপর রেখে বাজারের ব্যাগ আর লিস্টটা নিয়ে হাসি মুখে বলে, চিন্তা করো না, আল্লাহর রহমতে সব ম্যানেজ হয়ে যাবে, আমি আসি। আলিম চলে যায়। মেঘলা ক্লান্ত শরীরটা বিছানায় নিয়ে শুয়ে পড়ে, ভাবে একটু ঘুমিয়ে নেওয়া যাক। আলিম আসতে আসতে তবুও 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু শুয়ে চোখ বন্ধ করার সাথে সাথে মেঘলা চোখ মেলে তাকিয়ে বসে। ফাহাদকে সে বরাবরই ভয় পায়। আলিমের মেঘলার প্রেমের বিয়ে, দুজনেরই বাবা মা মেনে না নেওয়ায় দুজনেই পালিয়ে এসে বিয়ে করেছে। আলিমের ছোটখাটো চাকরিতে দুজনেরই আরামে সংসার চলে যায়, কিন্তু তাদের মাঝে ফাহাদ বেড়াতে আসবে কথাটা শুনেই তার ভয় লাগছে। আলিম, মেঘলা, ফাহাদ তিনজনই এক ভার্সিটিতে পড়ত, কিন্তু মেঘলা 2 বছরের জুনিয়র ছিল। আলিমের সূত্র ধরে ফাহাদের সাথে পরিচয় হয়েছিল। ফাহাদ যে কীরকম মেঘলা তা ভালো মতোই জানে না শুধু আলিম। নিজের সেরা বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করে সে। মেঘলা ভয়ে সিটিয়ে যায়, না জানি তাদের বাসে এসে ফাহাদ আবার কি করে। মেঘলার ঘুম উড়ে যায় ভয়ে। না, এইভাবে বসে থাকলে শুধু ভয়ের পরিমাণই বাড়বে। মেঘলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, রান্নাঘরে এসে রান্নার জন্য মশলাপাতি বেটে পেঁয়াজ মরিচ কেটে কুটে সব রেডি করে নেয়। এরপর যখন দেখলো আলিম আসছে না, সে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। এরপর সোফায় কুশন কাভার সব ঠিক করে ফাহাদ এসে যে রুমে থাকবে সে রুম গোছগাছ করে ফেলে। তার এই টুকিটাকি কাজের মাঝে আলিম বাসায় এসে পড়ে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয়। দরজা খুলতে আলিমের সাথে ফাহাদকে দেখতে পায় মেঘলা। ফাহাদকে দেখে মেঘলার হাসি মুখটা মুহূর্তে চুপসে কালো মেঘে ছেয়ে যায়। এমন অবস্থা। আলিম মেঘলাকে পাথরের মতো দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘলার মুখের সামনে চুটকি বাজিয়ে বলে, কি হলো তোমার, বাসায় ঢুকতে দেবে না নাকি? আলিমের কথায় মেঘলার হুঁশ ফেরে। সে চমকে উঠে দরজা থেকে সরে দাঁড়ায়। আলিম আগে বাসায় ঢোকে, তার পেছনে ফাহাদ ঢুকতে ঢুকতে বলে, ভাবি বোধ হয় আমায় দেখে চমকে গেছে আলিম, সেজন্য স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল ভাবি। কি ভাবি, তাই তো? তা তো বটেই, চমকাবো না? বিয়ের সময় আপনাকে দেখিনি, অথচ আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল,
আজ বিয়ের 7 মাস পর দেখতে পাবো কল্পনাও করতে পারেনি। কথাগুলো কিছুটা ঠাট্টা সুরে বলল মেঘলা। আলিম বাজারের ব্যাগ রাখতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। মেঘলা দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে পেছন ফিরতেই ফাহাদকে একদম তার মুখোমুখি দেখতে পায়। মেঘলা খানিকটা চমকে ভয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ভয় পেলেও ভয় লুকিয়ে সাহসী গলায় বলে, সমস্যা কি আপনার? এভাবে সামনে এসে দাঁড়িয়েছেন কেন? সামনে আসা তো আজ নয়, তোমার বিয়ের আগে আসা লাগতো মেঘলা। আজ এসে তো করলাম ভুল। তোমায় দেখে মাথা নষ্ট হয়ে গেল। তুমি আরো সুন্দরী হয়ে গেছো জানো। ফাহাদ লোলুপ দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে কথাটা বলে। মেঘলা ঘৃণায় ফাহাদকে পাশ কাটিয়ে চলে যায়। আলিম তাদের এই অবস্থা দেখে কি আবার ভাববে তার ঠিক নেই। সেজন্য তাড়াহুড়ো করে রান্না করা চলে যায়। ফাহাদের ঠোঁটের কোণে শয়তানি হাসি প্রকাশ পায়। আলিম ব্যাগগুলো রেখে এসে ফাহাদকে দরজার সামনে দাঁড়িয়ে একা একা হাসতে দেখে সোফায় বসতে বসতে বলে, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস। ফাহাদ গিয়ে আলিমের পাশে বসে পড়ে। আলিম বলে, একটু রেস্ট করে ফ্রেশ হয়ে নে, মেঘলা নাস্তা বানাচ্ছে, এরপর খেয়ে দুজনে বের হবনি। তুই যে কাজে আসছিস কাজটা তো করতে হবে। তা ঠিক বলেছিস, কিন্তু ফ্রেশ হবো কোন রুমে? চল রুম দেখিয়ে দেই। আলিম ফাহাদকে নিয়ে রুম দেখিয়ে দেয়। আলিম রুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে মেঘলার হাতে হাতে কাজ এগিয়ে দিতে রান্না করে যায়। মেঘলা আলিমকে দেখে হাসার চেষ্টা করে বলে, তুমি রান্নাঘরে কি করতে আসলে এখন এই গরমের মাঝে? বারে, আমার বউ গরমে দাঁড়িয়ে রান্না করতে পারলে আমি সাহায্য করে এগিয়ে দিতে আসতে পারবো না? মেঘলা হাসে আলিমের পাগলামি দেখে। স্বামী স্ত্রীর সম্পর্কগুলো এমন মিষ্টি হওয়া উচিত। মেঘলা কড়াই নুডলস ভাজতে ভাজতে আলিমকে বলে, ফাহাদ ভাইয়ের সাথে কাজের কথা কানে আসলো। কি কাজের কথা বলছিলে তোমরা? তেমন কাজ নয় গো, ফাহাদের চাকরি হয়েছে আমার অফিসে, তাই বাসা খুঁজে দিতে বলে ফাহাদ। আমি আমাদের বাসাতে থাকতে বলেছিলাম, কিন্তু বলল বউ নিয়ে থাকি, এক বাসায় এইভাবে অবিবাহিত হয়ে থাকাটা উচিত না। সেজন্য ফাহাদই মানা করে দিল। আমিও চারপাশের মানুষের কথা শুনে ওর কথায় মতামত দিয়েছি। মেঘলা আলিমের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, যাক শয়তানটা প্রথম কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। আলিম মেঘলাকে বিড়বিড় করতে দেখে বলে, কিছু বললে? না কিছু বলিনি, তুমি যাও ফাহাদ ভাইকে নিয়ে বসো, আমি নাস্তাগুলো দেই। আলিম মেঘলার কথায় চলে যায়। ফাহাদকে ডেকে বসে ডাইনিং টেবিলে। ফাহাদ এসে বসতে মেঘলা ট্রেতে করে খাবার সাজিয়ে এনে টেবিলে সার্ভ করে দেয়। ফাহাদ আর চোখে বারবার মেঘলাকে দেখছে, যা দেখে মেঘলা যথেষ্ট বিরক্ত হয়। তবু দুদিনের ব্যাপার বুঝে চুপচাপ মুখ বুঝে বিষয়গুলো হজম করে। আলিমার ফাহাদ খেয়ে আলিমের কথা মতো ওরা দুজন বাসা খুঁজতে বের হয়ে যায়। মেঘলা সব গুছিয়ে রাতের খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় রাতের 8টা বাজে। আলিমার ফাহাদ বাসায় ফিরে। বাসায় ঢুকে আলিম হেলে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, ঘুমে বুধ হয়ে যায়। আলিমের এই অবস্থা দেখে মেঘলা চিন্তায় পড়ে যায়। ভালো মানুষ গিয়ে ঘুমে এমন বুধ হয়ে আসলো কেন? আলিমকে ঠিকমতো শুইয়ে দিয়ে মেঘলা ডাইনিং রুমে এসে ফাহাদকে রাতের জন্য খাবার দেয়। টেবিলে খাবার সার্ভ করে ফাহাদকে ডাক দেয়। ফাহাদ এসে চেয়ার টেনে বসে শব্দ করে হাসে। মেঘলা একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফাহাদ প্লেটে হাত ধুয়ে ভাত তুলে নিতে নিতে বলল, আজ তোমার স্বামীকে কেউ খুন করে রেখে গেলেও তার টের পাবে না জানো। আজ যদি তোমার আমার বাসর হয় কেমন হবে বিষয়টা? বাসরের পর আলিম যদি এটা শুনে যে তারপর তার বন্ধুকে একা পেয়ে কাছে রেগেছে, তাকে ঘুমে বেহুশ দেখে, তার থেকে সে পুরো সুখ পায় না ফিজিক্যালি, বিষয়টা কেমন হবে বলো তো জান? মেঘলার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যায় ফাহাদের মুখে এমন কথা শুনে। ভয় চুপসে যায় মেঘলা। ফাহাদ যে মোটেও মজা করছে না এটা মেঘলা ভালো করে জানে, কারণ ভার্সিটি লাইফে আলিমের আগে ফাহাদই তাকে পছন্দ করেছিল। কিন্তু ফাহাদকে রিজেক্ট করে আলিমকে পছন্দ করায় ভালোবাসায় ফাহাদ প্রায় আলিমের আড়ালে তাকে বিরক্ত করত। একদিন তো রাতের বেলা বাসায় ফেরার সময় একা পেয়ে রাস্তায় তাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টাও করেছিল। সেদিন মেঘলার বাবা মেয়েকে এগিয়ে নিতে রাস্তায় বেরোনোর জন্য মেঘলা বেঁচে গিয়েছিল। সে থেকে মেঘলা ফাহাদকে সহ্য করতে পারে না, কিন্তু আলিমকে কখনো কিছু জানাতে পারেনি। তাদের মাঝে বন্ধুত্ব খাড়ো। মেঘলা চাইতো না তাদের মধ্যে ফাটল পড়ুক, কিন্তু আজকে তো ফাহাদকে দেখে ভয়ঙ্কর লাগছেই তার। ফাহাদ মেঘলার মুখে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দেয়। তাতে মেঘলা চমকে উঠে অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে। ফাহাদের দিকে তাকাতেই বলে, কোথায় হারিয়েছিলে? অতীতের স্মৃতিচারণে বুঝি? সেদিনের আধরা কাজ আজ পূরণ করে দেবে তো জান। আপনি আমার স্বামীর সাথে কি করেছেন বলুন তো, বলেন কি করেছেন? তেমন কিছু করিনি, দুজনেই সফট ড্রিঙ্কস খেতে খেতে বাসায় ফিরছিলাম। কিনেছিলাম আমি, তোমার স্বামীর কলাশাই আমি খুলে তাকে দিয়েছিলাম। তাতে মিশিয়ে দিয়েছিলাম 2টো হাই পাওয়ারের ঘুমের ঔষধ। প্ল্যান করে এসেছি জান, আজ রাত আগামীকাল দিন বেহুশ হয়ে ঘুমাবে তোমার স্বামী, টেনে তুললে উঠবে না। আর এই 2 দিন তোমার সাথে পুরো রোমান্স করবো আমি, আর মুখ খুললে দোষ হবে তোমার। বলবো তুমি আমাকে ইনসিস্ট করেছ। আমি এসেছি দেখে নাস্তার মাঝে তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে। তোমার নজর আমাদের 2 বন্ধুর উপরে ছিল, সে ভার্সিটি লাইফ থেকে। দুজনকে তো বিয়ে করা যায় না, তাই সাময়িক সময়ের জন্য আমাকে কাছে পেয়ে বাধ্য করেছ। তুমি ওর জীবনে এসেছো 2.5 বছর, আমি এসেছি 9 বছর। আমাদের বন্ধুত্বের শক্তি আলাদা, ঠিকই বিশ্বাস করে নেবে। খেয়ে উঠে রোমান্স করবো জান, রেডি হয়ে যাও কেমন? মেঘলার ঘৃণায় রাগে তার শরীর রিরি করে ওঠে। ফাহাদ খাওয়ায় ব্যস্ত, খেয়াল করেনি।
মেঘলা ড্রয়িং রুম থেকে ফুলদানিটা তুলে এনে ফাহাদের মাথার পেছনে জোরে বাড়ি দেয়। ফাহাদ আচমকা এমন আঘাত পাওয়ায় তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে টেবিলে পড়ে যায়। মেঘলা ডিনার সেটের প্লেট দিয়ে পরপর আঘাত দেওয়া জায়গায় আরও বাড়ি দেয়। ফাহাদ মুহূর্তে সেন্সলেস হয়ে যায়। মেঘলা ফাহাদকে টেনে হিচড়ে ফাহাদের জন্য ঠিক করা রুমে নিয়ে ফাহাদকে লক করে দেয়। এরপর রুমে গিয়ে দরজা লক করে ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে আলিমের মুখে ঠেলে দেয়। নিজের ইজ্জত বাঁচানোর তৎপরতায় মেঘলা কি করছে না কি করছে তার হুঁশ নেই তার। শুধু জানে ফাহাদের হাত থেকে তার বাঁচতে হবে। আলিমের চোখে মুখে এত পানি পড়ায় সে ধরফরিয়ে উঠে বসে। মেঘলাকে হাঁফাতে দেখে বলে, কি হয়েছে তোমার? আমারই বা কি হয়েছিল? আমি ঘুমালাম কখন? মেঘলা হাঁফাতে হাঁফাতে উত্তর দেয়, যা বলবো বলো, বিশ্বাস করবে? আমায় অবিশ্বাস করবে না, ওয়াদা দাও। আলিম উঠে এসে মেঘলার হাত ধরে। ঘুমে তার মাথা ঘুরছে। সে তবুও নিজেকে ধাতস্থ করে বলে, ভরসা করি তোমায়, আমি জানি তুমি আমি মিথ্যে বলবে না। মেঘলা আলিমের ভরসা পেয়ে ফাহাদের বিষয়ে সব বলে। সব শুনে আলিম ভেতর থেকে যেন ভেঙে যায়। ধপ করে বিছানায় বসে পড়ে। তার কানকে সে বিশ্বাস করতে পারে না। মেঘলা আলিমের হাঁটুর কাছে বসে নিজের ফোনে রেকর্ড করা কথাগুলো আলিমকে শোনায়। সব শুনে আলিমের মাথা ঘুরছে যেন। সে মেঘলার হাত ধরে বলে, সকাল হতে দাও, আমি পুলিশের সাহায্য নেব। আপাতত ফাহাদ যেভাবে পড়ে আছে থাকুক সে ঘরে। আমরা কিছু করতে গেলে আবার আক্রমণ না করে বসে। আমার সব কিছু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মেঘলা, আমাদের এত বছরের বন্ধুত্ব। আলিম একটু ইমোশনাল হয়ে পড়ে। মেঘলা আলিমকে সামলাতে কাঁধে হাত রেখে আশ্বস্ত করে, এমন বন্ধু কারোর কপালে না জুটুক।